প্রথম কর্মদিবসেই জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ফুল দিলেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও। বঙ্গভবন ছেড়ে গুলশানের নিজ বাসায় মোহাম্মদ শাহাবুদ্দিন আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায়ের শিকার হতে দেবে না সরকার। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাব না। সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন, পদোন্নতিতে ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা নয়। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। সাউদের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছ। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। তপ্ত রোদে ফিলিং স্টেশনে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ, বাসাবাড়ির চুলায় নিভু নিভু অবস্থা, ভোগান্তি চরমে। দেশের বাজারে 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় উদ্বেগজনক তথ্য, ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআইয়ের। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা। টাইগারদের অন্তর্বর্তী সরকারের রাজনীতির কারণেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ, মন্তব্য মিরাজের। দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসেই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন তিনি। পরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান হাফিজ উদ্দিন। দোয়া করেন আত্মার মাগফিরাত কামনায়। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত, আহমেদ সালেহিনের রিপোর্টে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি আরেক বীর মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন, তবে এবার কোনো রাজনীতিক হিসেবে নয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার সকাল 11:30টায় সৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবতা পালন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানেও কিছুক্ষণ নিরাপত্তা পালন করেন তিনি। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফিজ উদ্দিন আহমদ। 24 জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, সাভার। এদিকে বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে গুলশান 1-এর গ্রিন ভিলা নামের একটি বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। এর আগে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন। রোববার বেলা 2:24 দিনভর অপেক্ষা শেষে বঙ্গভবন থেকে 3 বছর 3 মাস পরে বের হলেন রাষ্ট্রপতির পদ ত্যাগ করা মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রীয় নিরাপত্তা বলয়ে প্রায় আধ ঘন্টা পর গুলশান 1-এর 123 নম্বর রোডের গ্রিন ভিলায় নিজ বাসভবনে প্রবেশ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে এই বাড়িটিতেই বসবাস করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ
শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আইনি দিক থেকে শুরু হয় বিতর্ক। দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন সংস্থাটির বিধান অনুযায়ী রাষ্ট্রের কোনো লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য নন বলে দাবি করা হয়। তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট হয়, যা 2023 সালের মার্চে আদালত খারিজ করে দেন। প্রধান উপদেষ্টা পদে রাষ্ট্রপতি হিসেবে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, অন্তর্বর্তী এবং বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও তার কাছে শপথ গ্রহণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি পদে বহাল থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়। অবশেষে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 5.5 মাস পর মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। 24 জুলাই আনুষ্ঠানিকভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার 21 মাস আগেই শেষ হয় দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্বভার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিধি বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিচারের দাবি জানালেও এগুলো আমলে নেয়ার মতো নয়। কেউ অন্যায়ের শিকার হোক, সরকার সেটি চায় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। এছাড়া চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে অভিযোগ তোলে বিভিন্ন সংগঠন। রোববার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে কর্তব্যরত পুলিশ সদস্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে রাষ্ট্রপতির সহযোগিতা। তার বিরুদ্ধে অভিযোগ তুলে কেউ কেউ ব্যবস্থা নেয়ার দাবি জানালেও বিষয়টি আমলে নেয়ার মতো নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 9 জন পুলিশ সদস্যের হাতে আর্থিক পুরস্কার ও সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতিকে নানা মহলের গ্রেপ্তারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, কেউ অন্যায়ের শিকার হোক সেটা সরকার চায় না। যা হবে আইনগতভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় শিকার হোক সেটাও চাবো না। সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থান ও পরবর্তী সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দফতরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণ, শৃঙ্খলা ও আনুগত্যের উপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনাও দেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আওয়ামী লীগের সাবেক এমপি বদির পরিকল্পনায় হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামকে। কথিত বন্দুকযুদ্ধের নামে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে 24 জুলাই সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশনের দাবি, ঘটনাস্থলে তাকে সরাসরি গুলি করেন 2 সেনা কর্মকর্তা। এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল, কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। এবং এটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। মাননীয় ট্রাইব্যুনাল এই ভিডিও ফুটেজটি তারা দেখেছেন এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। সেই ভঙ্গুর অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সরকার। রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। মাত্র 5 মাস হয়েছে। বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিও তুলে আনেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এমন বাস্তবতায় অর্থনীতিকে সচল রাখতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জ। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনারা যদি গবেষণা করতে পছন্দ হয় তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা, সেটা প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ও কৃষি খাতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এসব পরিকল্পনায় সরকারকে সহায়তার আহ্বান জানান তারা। উত্তরাঞ্চলকে এবং দক্ষিণাঞ্চলকে ঘোষণা করা হয়েছে, এটাকে এগ্রিকালচার হাব তৈরি করা হবে, অর্থাৎ সেখানে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করা হবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সিএনজি সংকটে চরম ভোগান্তিতে যানবাহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। সংকটে অনেক জায়গায় বন্ধ সরবরাহ। যানবাহনের উপর যাদের জীবিকা নির্ভরশীল তারা রয়েছেন সবচেয়ে বেশি দুশ্চিন্তায়। বাসাবাড়ির চুলায়ও নিভু নিভু অবস্থা। রান্নাবান্না নিয়ে গৃহিণীদের ভোগান্তি চরমে। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা সাগর আহমেদ রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সিএনজি সংকটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় 2 দিন ধরে বন্ধ তার আয় রোজগার। টোটালি বন্ধ। বাইরে যাব, ঢাকার বাইরে, সে গ্যাসটাও নাই গাড়িতে। আর আমাদের অ্যাপসের উবারের গাড়ি, সকাল থেকে একটাও টিপ মারতে পারিনি।
অবস্থা খুবই খারাপ। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় একই চিত্র। সারি সারি যানবাহন, কেউ অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় অসন্তোষ গ্রাহকদের। গ্যাস পাই না, গ্যাস বন্ধ করে দিছে, বলছে বিকাল 4টায় দিবে। সাউদারের কাছাকাছি আসছি, এখন আপনার পাম্প বন্ধ করে দিচ্ছ। কখন দিতে পারবে তাও ওরা জানে না। সকাল 6টার দিকে সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাই নাই। 9:30 বাজে ওরা পাম্প বন্ধ করে দিচ্ছে। আজকে কি গ্যাস পাবো কি পাবো না এটার কোনো নিশ্চিত নেই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মূল লাইনে পর্যাপ্ত গ্যাসের যোগান না পাওয়ায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি তাদেরও। কোনো সময় একটা চলে, কোনো সময় 2টা চলে, এইভাবে চলতেছে। আমাদের লাইনে কোনো গ্যাস নেই, আর এটা থেকে কিভাবে আসলে কবে এটা সলিউশন হবে এটা আমরা বুঝতে পারতেছি না। যে পরিমাণ গ্যাস যাওয়ার কথা ওটা কিছুই নিতে পারে না, হয়তো কোনো গাড়িতে 200-300 টাকা 400 টাকা এইভাবে গ্যাস গেছে। এদিকে রাজধানীর বাসাবাড়িতেও দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। গেল কয়েকদিন ধরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো সময়ে গ্যাস পেলেও নেই পর্যাপ্ত চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও রান্নার কাজ সারতে পারছেন না গৃহিণীরা। সকাল 6টার দিক দিয়ে গ্যাস জায়গা, সারাদিন আসে না, 3টা-4টার দিক দিয়ে গ্যাস আসে। রান্না বান্নার কষ্ট হয়ে যায়। আজকে সারাদিন রান্নাই হয়েছে না। সকাল 6টায় গ্যাস জায়গা, সারাদিন আর গ্যাস আসে না, রান্না বান্নার অনেক কষ্ট হয়। জাতীয় গ্রিডের ত্রুটি সারিয়ে দ্রুত সংকট সমাধানের আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। বন্ধ পড়ে রয়েছে রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। উভয় পক্ষের প্রত্যাশা, এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারের 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল যে সংগঠনটি রয়েছে, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো, তাদের একটি গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো শিশুদের জন্য বাজারে থাকা 6টি টুথপেস্টের 4টিতেই মিলেছে একই উপাদান। ব্যবস্থা নিতে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই-এর। আমরা নিজেরাই সেরে ফেলি। দাঁতের যত্নে প্রতিদিন 2বার ব্রাশ করা দরকার, এমন বিজ্ঞাপন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই মিলবে। কিন্তু যেই পেস্ট দিয়ে দাঁত মাজবেন সেই পেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। শুধু তাই নয়, দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টি টুথপেস্টের 26টিতেই মিলেছে এই ক্ষতিকর পদার্থ। প্রতি 100 গ্রাম টুথপেস্টে পাওয়া গেছে 20 থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। শিশুদের জন্য বাজারজাত 6টি টুথপেস্টের 4টিতেও মিলেছে একই উপাদান। পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। 4টি দেশের উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। রোববার সকালে রাজধানীর লালমাটিয়ায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে এসডো। সবচেয়ে বেশি টুথপেস্ট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে মেডিপ্লাস, ফ্লোরাইড জেল, ক্লোজা রেড হট এবং ক্লোজা মেন্থল ফ্রেশ। বাচ্চাদের টুথপেস্ট হিসাবে ওডোমো আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরি ফ্লেভার টুথপেস্ট, যেটা থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার, সেখানেও আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। সংস্থাটির দাবি, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ডকে দায়ী করা নয়, বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জাতীয় মানদণ্ড, নিয়মিত পরীক্ষা ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরা। বিকল্প প্রশ্ন আসছে না, এটা ব্যবহার করা যাবে না। এটা বিষয়টা হলো যে এটাকে ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে যদি আইন থাকে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ইম্পোর্টও কিন্তু ওইটার আওতায় পড়বে। অর্থাৎ আপনি মাইক্রোপ্লাস্টিক যুক্ত টুথপেস্ট আমদানি করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আইনের বাধ্যবাধকতা করে দেবে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিয়ে নেই কোনো বিধিমালা, তাই এই ক্ষতিকর পদার্থ নিষিদ্ধে দ্রুত বিধিমালা তৈরির তাগিদ বিএসটিআই-এর। আইনটা চেঞ্জ করে সেখানে মাইক্রোপ্লাস্টিক অ্যাড করব। যখন এসআর হবে তখন আমরা বাজার থেকে পরীক্ষা করার পরে যখন পাওয়া যাবে তখন তার পণ্য ব্যান করে দেওয়া হবে বা তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পণ্যের লেভেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং জনসচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। দাবি আদায় করে ঘরে ফিরল তেলাপোকার দল। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ককরোচ পার্টির নেতারা। বিজেপি সরকারের সময় শেষ, বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছেই না। এবার এক যুবদল নেতার অটোরিকশা গ্যারাজে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী। থানায় অভিযোগের পর পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চেষ্টা চলছে হামলাকারীদের শনাক্তের।
রোববার ভোর 5টা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোডের একটি অটোরিকশা গ্যারেজের সামনে জড়ো হয় 6 যুবক। প্রত্যেকের মুখেই ছিল মাস্ক পরা। দুজনের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে গ্যারেজের সামনের অংশ। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। ভুক্তভোগী নূর মোহাম্মদ রিয়াদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই এই হামলা চালানো হয়েছে। কারা জড়িত জানেন না তিনিও। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে তার। 6 জন ছেলে আসছে, আসার পরে হলো আপনার ভিতরে 2 জন ঢুকে আমার টিনগুলা কোবাইছে আর হলো বকাবকি করে গেছে। বাইরে 4 জন দাঁড়ানো ছিল, কিন্তু কেন করতেছে না করতেছে আমি জানতে পারতেছি না। এরা মাস্ক পরা ছিল সবাই, হ্যাঁ, তাদের হাতে সামুরা ছিল, সামুরা দিয়ে হলো আমার গ্রেস্টারে কোবাইছে। মাস্ক পরা ছিল, এই জন্য আইডেন্টিফাই করতে পারতেছি না। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তাদের যে কয়জনকে শনাক্ত করা গেছে তাদের ধরার জন্য আমাদের টিম ইতিমধ্যে মাঠে নেমে গেছে। তাদের ধরতে পারলে তাদের জিজ্ঞাসাবাদে জানা যাবে, যেহেতু যে ভিকটিম বা যার দোকানে আক্রমণ হয়েছে সে নিজেও জানে না কেন, এবং তাদের কিছু বলেও না, তার এমনি গেছে আইসে। এখন এই ক্ষেত্রে আমরা আসলে ধারণার প্রেক্ষিতে তো কিছু বলতে পারতেছি না। এদিকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় এসআই ওসমান গনিকে কুপিয়ে জখম করার ঘটনায় শরীফউদ্দিন বাবু, নাজমুল, ইমন ও জুয়েল নামে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যারা মূল আসামি তাদের ধরার জন্য কিন্তু আমাদের আভিযানিক যে টিম, 2টা টিম কিন্তু আমরা ঢাকার অনেক দূরে পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা খোঁজ পেয়েছি যে তারা এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে। তো তাদের ধরে নিয়ে আসলে তাদের জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে যে এই ঘটনাটা আসলে কিসের ভিত্তিতে ঘটছে। ঘটনাটি আদৌ ছিনতাই ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিটি কলেজে শতাধিক শিক্ষক নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে আর্থিক অনিয়মও উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ দিয়েছেন শিক্ষা গবেষক। ঢাকা সিটি কলেজে নিয়োগ সহ নানা অনিয়মের তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, এই কলেজের 105 জন শিক্ষককে নিয়ম না মেনে নিয়োগ দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিও রাখা হয়নি। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ হয়েছে 2009 থেকে 2022 সালের মধ্যে। এর বাইরে পরিচালনা পর্ষদের সদস্যরা 2012-13 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত 1,97 লাখ টাকা নিয়ম না মেনে ভাতা নিয়েছেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগেরও প্রমাণ মিলেছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম পেয়েছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি এবং তাদের যাতে আমাদের সুপারিশ মতো যাতে তারা অ্যাকশনে যেতে পারে। এ বিষয়ে কথা বলতে সিটি কলেজের অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। শিক্ষা গবেষকরা বলছেন, নিয়ম না মেনে নিয়োগ দেয়া শিক্ষকদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগ দিতে হবে। একই সঙ্গে অনিয়মে জড়িতদের বিরুদ্ধেও নিতে হবে কঠোর ব্যবস্থা। শিক্ষকদের মধ্যে বড় একটা অংশ যদি দুর্নীতিতে জড়িয়ে থাকে কিংবা সার্টিফিকেট তাদের না থাকে কিংবা তারা অযোগ্য হয়ে থাকেন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তো তাহলে পড়াবেন কি তারা? অর্থাৎ কেউ যদি নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হন, তিনি নিজেই যদি করাপ্টেড হন, তাহলে তিনি শিক্ষার্থীদেরকে কি শেখাবেন? ঢাকা সিটি কলেজে পড়াশোনা করে 10,000-এর বেশি শিক্ষার্থী। কলেজটি আগে এমপিওভুক্ত থাকলেও এখন নেই। এরকম অনেক প্রতিষ্ঠানেরই অনিয়মের বিষয়ে তদন্ত হয়, প্রমাণও পাওয়া যায়, কিন্তু নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে এসব অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বিজেপি সরকারের সময় শেষ হয়ে এসেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকার এবং আরএসএস ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে কর্মসূচি স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি।
তীব্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ যোশী। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দায়িত্বের জন্য আমার উপর ভরসা করেছেন। তার প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করব। আমি তার প্রতি কৃতজ্ঞ। টানা ৩৭ দিনের আন্দোলনের পর শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ আন্দোলনে শিক্ষার্থী ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান ১২ বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই ককরোচ জনতা পার্টির নেতাদের। সিজেপির লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে বিজেপি সরকারকে সরানোর সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি। আসুন আমরা এই শাসক গোষ্ঠীকে উৎখাত করি, যে শাসক গোষ্ঠী ভারতকে আক্রমণ করছে, সংবিধান এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সফরের জন্য শান্তর নেতৃত্বে 15 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী ও মুশফিক হাসান। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। 13 অগস্ট ডারউইন ও 22 অগস্ট ব্যাকেয়ে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইনজুরিতে এই মেগা সিরিজের আগে বেশ বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে কিছুটা দেরিতে এই স্কোয়াড ঘোষণা করল বিসিবি। দলের সবচেয়ে বড় চমক সৌম্য সরকারের ফেরা, আর সৌম্য ফেরায় বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। এদিকে লিটনের ইনজুরিতে দলে ফিরেছেন জাকের আলী অনেক। এছাড়া 2023 সালে টেস্টে দলে ডাক পাওয়া মুশফিক হাসানকেও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলা ছিল রাজনৈতিক বিষয়। সব ক্রিকেটার অপেক্ষায় ছিলেন মেগা আসরের। শ্রীলঙ্কান মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন করে একটি কাঠামোতে আসতে যাচ্ছে বলেও জানান মিরাজ। সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে গেল অন্তর্বর্তী সরকার ক্রিকেটারদের স্বপ্নের বলি দিয়ে সিদ্ধান্ত নেয় গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করলেও পরবর্তীতে মুখ খোলেন ক্রিকেটাররা। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একজন ক্রিকেটারের ক্যারিয়ার লালিত স্বপ্ন বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটার ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে। খেলতে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অনেকে। যে ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে কালো অধ্যায় হয়ে। এলপিএল খেলতে গিয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো ধরনের সমস্যা ছিল না। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলার। অনেকে ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন, তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা একেবারে রাজনৈতিক ব্যাপার ছিল। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য দুই দেশের সম্পর্কে উন্নতি এনেছেন। এবছরই ঢাকায় আসবে ভারত। কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মুহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে নতুন কাঠামো পাচ্ছে ঘরোয়া ক্রিকেট, যার প্রশংসা করলেন মিরাজ। তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন, তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন এই সভাপতি, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি। তামিম ইকবালের ক্রিকেটার ফার্স্ট নীতিরও প্রশংসা করেন মিরাজ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা। বঙ্গভবন ছেড়ে নিজ বাসায় শাহাবুদ্দিন। আমলে নেয়ার মতো অভিযোগ না থাকায় অন্যায় হতে দেবে না সরকার। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত রাজনৈতিক বিবেচনা নয়। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।